বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের রসায়ন বিষয়ের 242807 এই বিষয় কোডের নিউক্লিয়ার চুল্লি, নিউক্লিয় রসায়নের নিউক্লিয় চুল্লি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার 10। আমি আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এই নিউক্লিয়ার চুল্লি এই অধ্যায়ের আলোচ্য সূচি সমূহ হচ্ছে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লি, নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির বৈশিষ্ট্য, নিউট্রন ফ্লাক্স, নিউট্রন ফ্লাক্সের বৈশিষ্ট্য ও প্রয়োগসমূহ, নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লি ও নিউক্লিয়ার শিকল বিক্রিয়া, নিউক্লিয়ার চুল্লির মূলনীতি, গঠন ও কার্যপ্রণালী, নিউক্লিয়ার চুল্লির শ্রেণীবিভাগ, নিউক্লিয়ার চুল্লির প্রয়োগ, গবেষণা চুল্লি, সরোবর বা সুইমিং পুল চুল্লি, গবেষণা চুল্লি ও শক্তি চুল্লির পার্থক্য, সাভারস্থ পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিষয়সমূহ আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমে আসি আমরা নিউক্লিয়ার চুল্লি। যে যান্ত্রিক সজ্জা বা ব্যবস্থার সাহায্যে নিউক্লিয়াসকে নিয়ন্ত্রিতভাবে পর্যায়ক্রমিক বিভাজন দ্বারা প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি বা নিউক্লিয় শক্তি উৎপাদন করা যায় তাকে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লি বলে। নিউক্লিয় চুল্লি হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। নিউক্লিয় বিভাজন হতে উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত এমন এক ব্যবস্থা নেওয়া হয় যাতে অল্প সময়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে সমগ্র প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, বরং যাতে দীর্ঘ সময় ধরে সমহারে শক্তির সরবরাহ পাওয়া যায়। একে নিয়ন্ত্রিত বিভাজন বলে। নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লিকে নিয়ন্ত্রিত বিভাজনের উপযোগী করা হয়। পারমাণবিক চুল্লি বৈশিষ্ট্য। পারমাণবিক চুল্লির সাহায্যে নিউক্লিয়াসকে নিয়ন্ত্রিতভাবে পর্যায়ক্রমিক বিভাজন দ্বারা প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি বা নিউক্লিয় শক্তি উৎপাদন করা হয়। নিউক্লিয় চুল্লি হলো একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন ও অন্যান্য গবেষণা কাজে পারমাণবিক চুল্লি ব্যবহৃত হয়। নিউট্রন ফ্লাক্স হলো পারমাণবিক চুল্লির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ পারমাণবিক চুল্লির অভ্যন্তরে বিভাজন শিকল বিক্রিয়া চলাকালে উচ্চ তাপমাত্রার নিউট্রন ফ্লাক্স তৈরি হয়। পারমাণবিক চুল্লিতে সাধারণত ইউরেনিয়াম 235 আইসোটোপটি ব্যবহৃত হয়। ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের সাথে তাপীয় নিউট্রন বা থার্মাল নিউট্রনের সংঘর্ষের ফলে নিউট্রনটি ইউরেনিয়াম 235 দ্বারা আটককৃত হয় এবং একটি অস্থায়ী ইউরেনিয়াম 236 নিউক্লিয়াস গঠন করে, যার ফলে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। পারমাণবিক চুল্লিতে বিভিন্ন উপায়ে জ্বালানি সরবরাহ করা হয়, যেমন অধিকাংশ ক্ষেত্রে কঠিন জ্বালানি, আবার কোনো ক্ষেত্রে দ্রবণ, আবার কোনো কোনো ক্ষেত্রে গ্যাসীয় জ্বালানিও ব্যবহার করা হয়। যে সকল পারমাণবিক চুল্লিতে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা নিউক্লিয়ার বিক্রিয়া সম্পন্ন করা হয় সে সকল ক্ষেত্রে কোনো মন্থরক ব্যবহৃত হয় না। অন্যদিকে যে সকল পারমাণবিক চুল্লিতে
উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয় না, তাদের ক্ষেত্রে মন্থরক ব্যবহৃত হবে। পারমাণবিক চুল্লিতে কি পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তা এর ক্ষমতা দ্বারা নির্ধারণ করা হয়। পারমাণবিক চুল্লিতে, যে আমরা আগেই বলেছি যে পারমাণবিক চুল্লিতে নিউট্রন সমূহ যেন বের হতে না পারে, সেজন্য এতে প্রতিফলক ব্যবহৃত হয়। এই হচ্ছে পারমাণবিক চুল্লি সমূহের বৈশিষ্ট্য। নিউট্রন ফ্লাক্স। নিউট্রন ফ্লাক্স কি? যে প্রতি 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রে লম্বভাবে নিউট্রন যতগুলো আপতিত হয় তাকে নিউট্রন ফ্লাক্স বলে। অন্যভাবে বলা যায় যে প্রতি সিসিতে যতগুলা নিউট্রন থাকে তাকে নিউট্রনের গড় গতিবেগ দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে নিউট্রন ফ্লাক্স বলে। অর্থাৎ নিউট্রন ফ্লাক্স সমান n ইন্টু নিউ। এখানে n সমান প্রতি সিসিতে নিউট্রন সংখ্যা, নিউ সমান নিউট্রনের গড় গতিবেগ। নিউট্রন ফ্লাক্সের বৈশিষ্ট্য ও প্রয়োগসমূহ। নিউট্রন ফ্লাক্স বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস সমূহের বিভাজন হার বৃদ্ধি পায়। সাধারণ পারমাণবিক চুল্লিতে নিউট্রন ফ্লাক্স সমান 1 × 10⁻12 ন্যানোসেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। নিউট্রন ফ্লাক্সের মানের উপর নির্ভর করে পারমাণবিক চুল্লিকে শ্রেণী বিভাজিত করা হয়। যেমন যখন নিউট্রন ফ্লাক্সের মান 1 × 10⁻14, তখন একে উচ্চ ফ্লাক্স বিশিষ্ট চুল্লি বলা যেতে পারে। পারমাণবিক চুল্লির অভ্যন্তরে বিভাজন শিকল বিক্রিয়া চলাকালে উচ্চ তাপমাত্রায় নিউট্রন ফ্লাক্স তৈরি হয়। নিউট্রন ফ্লাক্স বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয় চুল্লির ক্ষমতা ও শক্তির পরিমাণও বৃদ্ধি পায়। এই হচ্ছে নিউট্রন ফ্লাক্সের সাধারণ আলোচনা। নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লি ও নিউক্লিয়ার শিকল বিক্রিয়া। কোনো ভারী মৌলের ভঙ্গুর নিউক্লিয়াসকে অর্থাৎ ফিসাইল নিউক্লিয়াসকে স্লথ গতির তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে নিউক্লিয়াসটির বিভাজনে হালকা মৌলের একাধিক নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নির্গত একাধিক নিউট্রন পরবর্তী ধাপে ভারী মৌলটির আরো নিউক্লিয়াসকে বিভাজিত করে। এরূপে নিউক্লিয় বিভাজন প্রকৃতি পর্যায়ক্রমে চলতে থাকে। এ ধরনের পর্যায়ক্রমিক নিউক্লিয় বিভাজনকে নিউক্লিয়ার শিকল বিক্রিয়া বলে। নিম্নে আমরা যে পারমাণবিক চুল্লিতে সংঘটিত নিউক্লিয়ার বিক্রিয়ার কয়েকটি উল্লেখযোগ্য দিক তুলে ধরা হচ্ছে। 1. উপযুক্ত মন্থরক বা মডারেটর ব্যবহার করে। ইউরেনিয়াম 235 ফিশন নবসৃষ্ট নিউট্রনগুলোর গতি অতি তীব্র এবং এদের কোনো আধান না থাকায় যে কোনো আবরণ ভেদ করে বিস্ফোরণ প্রকোষ্ঠ হতে বের হয়ে আসে। এছাড়া ইউরেনিয়াম 235 ফিশনের জন্য মন্থর গতির নিউট্রন দরকার। কাজেই নিউট্রনগুলোকে ফিশন প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী করার জন্য মন্থরকের দরকার। নিউট্রনের সাথে এই মন্থরকের সংঘর্ষ ঘটলে এদের গতি কিছুটা মন্থর হয়ে যায়। ফলে মন্থর গতির এই নিউট্রন পুনর্বার ফিশন ঘটাতে সক্ষম হয়। ভারী পানি, বেরিলিয়াম, গ্রাফাইট প্রভৃতি মন্থরক হিসেবে ব্যবহৃত হতে পারে। মন্থরকের দুটি গুণ থাকা বাঞ্ছনীয়। এক হচ্ছে মন্থরকের নিউট্রন শোষণ প্রস্থচ্ছেদ খুবই কম হওয়া উচিত। মন্থরকের ভর খুব কম হতে হবে।
কেননা কম ভরের মন্থরক পরমাণুর সাথে সংঘর্ষে নিউট্রন দ্রুত শক্তি হারায়। আচ্ছা, 2 নাম্বার যে এটা সেটা হচ্ছে হলো প্রতিফলক ব্যবহার করে। ইউরেনিয়াম খন্ডের চারদিকে নিউট্রন প্রতিফলন ঘটাতে সক্ষম এমন প্রতিফলক বস্তু রেখে পলায়ন পর নিউট্রন সমূহকে ফিরিয়ে আনতে হবে। প্রতিফলক দ্বারা নিউট্রন প্রতিফলিত হয়ে পুনরায় ইউরেনিয়াম 235 পরমাণুর অভ্যন্তরে প্রবেশ করে প্রয়োজনীয় শিকল বিক্রিয়া গড়ে তোলে। মন্থরকের জন্য ব্যবহৃত বেরিলিয়াম, গ্রাফাইট ইত্যাদি নিউট্রন প্রতিফলক হিসেবে কাজ করে। নিউক্লিয়ার শিকল বিক্রিয়া যদি আমরা দেখি, নিউক্লিয়ার শিকল বিক্রিয়াগুলো হচ্ছে যে চিত্রে খেয়াল করি, একটি ইউরেনিয়াম 235 আইসোটোপকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হচ্ছে। এটি বেরিয়াম এবং ক্রিপ্টনে রূপান্তরিত হয়েছে এবং 3টি নিউট্রন উৎপন্ন করেছে। উৎপন্ন নিউট্রন সমূহ আবার দেখা যায় আরো নতুন 3টি ইউরেনিয়াম 235 আইসোটোপকে আঘাত করছে। সেখান থেকে দেখা গেছে যে আরো 9টি নিউট্রন, এবং এখান থেকে দেখা যায় যে বিপুল পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এইভাবে যদি দেখা যায় যে বিক্রিয়াটা পর্যায়ক্রমিক ভাবে চলতেই থাকে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে, অর্থাৎ এই যে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ায়, এই নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে হলো যে নিউক্লিয়ার শিকল বিক্রিয়া। নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির মূলনীতি। নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির মূলনীতি সমূহ হচ্ছে যে নিয়ন্ত্রিত উপায়ে শিকল বিক্রিয়ার সাহায্যে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদনই হলো নিউক্লিয়ার চুল্লির মূলনীতি। পারমাণবিক চুল্লিতে সাধারণত ইউরেনিয়াম 235 কে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের সাথে তাপীয় নিউট্রন বা থার্মাল নিউট্রনের সংঘর্ষের ফলে নিউট্রনটি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস দ্বারা আটক হয় এবং অস্থায়ী ইউরেনিয়াম 236 নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। এভাবে অস্থায়ী ইউরেনিয়াম 236 নিউক্লিয়াস ক্ষণস্থায়ী হওয়ায় এটি দ্রুত বিভাজিত হয়ে মূলত 56 এবং 36 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 2টি নিউক্লিয়াস, নিউট্রন এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। নিউক্লিয় চেইন বিক্রিয়ার একটি ধাপ পরবর্তী ধাপে ব্যবহারযোগ্য তাপীয় নিউট্রনের সংখ্যা যত গুণ বাড়ে তাকে নিউট্রন পুনরুৎপাদন গুণক বা নিউট্রন রিপ্রোডাকশন ফ্যাক্টর বলে। পারমাণবিক বোমার ক্ষেত্রে এই গুণকটির মান হলো 2.5 বা এর সামান্য বেশি, ফলে শক্তি উৎপাদনের হারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় না। অন্যদিকে এই গুণকটি যদি ঠিক 1 বা তার সামান্য বেশি হয় তবে শিকল বিক্রিয়া নিয়ন্ত্রণ থাকে এবং সময়ের সাপেক্ষে শক্তি উৎপাদনের হার অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় না। এটি হলো নিউক্লিয় বা পারমাণবিক চুল্লির মূলনীতি। গতিশক্তির উপর ভিত্তি করে নিউট্রনকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। এক, দ্রুতগতির নিউট্রন বা ফাস্ট নিউট্রনস। 2 নাম্বার হচ্ছে স্লথ গতি বা তাপীয় নিউট্রন বা স্লো অর থার্মাল নিউট্রনস। যে নিউট্রনগুলোর গতিশক্তি 1 মেগা ইলেকট্রন ভোল্ট, সেই নিউট্রনগুলোকে দ্রুতগতির নিউট্রন বলা হয়। আর যে নিউট্রনগুলোর তাপীয় শক্তি RT পাল্লার মধ্যে পড়ে তাকে স্লথ গতি বা তাপীয় নিউট্রন বলে। পারমাণবিক চুল্লির শ্রেণী বিভাগ। আকৃতির উপর নির্ভর করে প্রথমে অর্থাৎ পারমাণবিক চুল্লিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আকৃতির উপর নির্ভর করে পারমাণবিক চুল্লির শ্রেণী বিভাগ। আকৃতির উপর নির্ভর করে হচ্ছে হলো গবেষণা চুল্লি, প্লুটোনিয়াম চুল্লি, শক্তি চুল্লি। শক্তি চুল্লিগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে গ্রাফাইট মডারেটর চুল্লি, ভারী পানি চুল্লি, বয়লিং ওয়াটার চুল্লি, সমসত্ব চুল্লি, সোডিয়াম গ্রাফাইটার চুল্লি, লিকুইড মেটাল ব্রিডার চুল্লি, ফাস্ট ব্রিডার চুল্লি। নিউট্রনের শক্তির উপর নির্ভর করে এদেরকে 2 ভাগে ভাগ করা যায়।
তাপীয় শক্তি চুল্লি, উচ্চ শক্তি চুল্লি। মন্থরকের প্রকৃতির উপর নির্ভর করে হচ্ছে ভারী পানি চুল্লি, সাধারণ পানি চুল্লি, গ্রাফাইট চুল্লি, বেরিলিয়াম চুল্লি, বেরিলিয়াম অক্সাইড চুল্লি। শীতলকের প্রকৃতির উপর নির্ভর করে ভারী পানি চুল্লি, পানি চুল্লি, গলিত ধাতু চুল্লি, কার্বন ডাই অক্সাইড গ্যাস চুল্লি। অর্থাৎ শীতলক কোনটা ব্যবহার করা হচ্ছে, শীতলকের প্রকৃতির উপর ভিত্তি করে এইভাবে আমরা ভাগ করি হাইড্রোকার্বন চুল্লি। অর্থাৎ শীতলক হিসেবে যদি হাইড্রোকার্বন ব্যবহৃত হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন চুল্লি। জ্বালানির প্রকৃতির উপর নির্ভর করে 4 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক ইউরেনিয়াম চুল্লি, সমৃদ্ধ ইউরেনিয়াম চুল্লি, প্লুটোনিয়াম 239 চুল্লি, ইউরেনিয়াম 235 চুল্লি। জ্বালানি মন্থরক সজ্জার উপর নির্ভর করে 2 ভাগে ভাগ করা যায়: সমসত্ব, অসমসত্ব চুল্লি। জ্বালানির ভৌত অবস্থার উপর নির্ভর করে পারমাণবিক চুল্লির শ্রেণী বিভাগ: গ্যাসীয় জ্বালানি চুল্লি, তরল জ্বালানি চুল্লি, কঠিন জ্বালানি চুল্লি। এই হচ্ছে যে জ্বালানির ভৌত অবস্থার উপর নির্ভর করে এবং সামগ্রিকভাবে আমাদের পারমাণবিক চুল্লির শ্রেণী বিভাগ। প্রথমে আমরা আসব উর্বর চুল্লি বা ব্রিডার পারমাণবিক রিঅ্যাক্টর। উর্বর জ্বালানিকে বিভাজনক্ষম জ্বালানিতে পরিণত করার উদ্দেশ্যে যে নিউক্লিয় চুল্লি তৈরি হয় তাকে প্রজনন চুল্লি বা ব্রিডার রিঅ্যাক্টর বলা হয়। অন্য কথায়, যে পারমাণবিক চুল্লিতে বিভাজনযোগ্য আইসোটোপ বিভাজিত হওয়ার সাথে সাথে তার চেয়ে বেশি পরিমাণ বিভাজনযোগ্য আইসোটোপ তৈরি হয় তাকে প্রজনন চুল্লি বা ব্রিডার রিঅ্যাক্টর বলে। এ ধরনের চুল্লিতে যে পরিমাণ জ্বালানি খরচ হয় তার চেয়ে অধিক পরিমাণে উৎপন্ন হয় বলে বিভাজনক্ষম জ্বালানির পরিমাণ বেড়ে যায়। আমরা জানি প্রাকৃতিক ইউরেনিয়ামে জ্বালানি উপাদান ইউরেনিয়াম 235 এবং এর পরিমাণ মাত্র শতকরা 0.72। ইউরেনিয়াম 238 এবং থোরিয়াম 232 প্রভৃতি পদার্থের তাপীয় নিউট্রন দ্বারা বিভাজন ঘটার সম্ভাবনা নগণ্য, কিন্তু এদেরকে নিউট্রন দ্বারা আহরণের ফিসাইল পদার্থে পরিণত করা যায়। প্রকৃতজাত মৌল না হওয়া সত্ত্বেও প্লুটোনিয়াম 239 কে এভাবে তৈরি করা সম্ভব এবং তা উর্বর 235 ইউরেনিয়ামের মতোই তাপীয় নিউট্রন দ্বারা বিভাজন ক্ষম। ইউরেনিয়াম 235-এর তাপীয় নিউট্রন ঘটিত ফিশন প্রস্থচ্ছেদ খুবই বেশি। পৃথিবীতে সঞ্চিত ইউরেনিয়াম 238, থোরিয়াম 232-এর পরিমাণ দুষ্প্রাপ্য ইউরেনিয়াম 235-এর চেয়ে অনেক বেশি। অতএব ইউরেনিয়াম 238 এবং থোরিয়াম 232-কে জ্বালানিতে রূপান্তরিত করতে পারলে লব্ধ নিউক্লিয় জ্বালানির পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে। প্রজনন চুল্লি বা ব্রিডার রিঅ্যাক্টর সাধারণত নিম্নরূপ 2 ধরনের হতে থাকে: 1. তাপীয় নিউট্রন চালিত চুল্লিতে থোরিয়াম চক্র। 2. দ্রুতগতি নিউট্রন চালিত ইউরেনিয়াম 238 এবং প্রোটেক্টেনিয়াম 239 চক্র। আমরা জানি নিউট্রন শোষণের দ্বারা উর্বর ইউরেনিয়াম 238-কে প্রোটেক্টেনিয়াম 239-এ রূপান্তরিত করা যায়। প্রোটেক্টেনিয়াম 239-এর অর্ধায়ু যথেষ্ট বেশি, একে সহজেই রাসায়নিক পদ্ধতিতে পৃথক করা সম্ভব। নিউক্লিয় শক্তি উৎপাদনে একে প্রায় ব্যবহার করা হয়ে থাকে। তাপজ প্রজনন চুল্লিতে ইউরেনিয়াম 235-এর নিউক্লিয়াস শিকল বিক্রিয়া চালু করে এবং দ্রুত নিউট্রন তৈরি করে। এখানে বিশেষ কোনো মন্থরক থাকে না। দ্রুতগতি প্রজনন চুল্লির প্রধান জ্বালানি প্রোটেক্টেনিয়াম 239 থাকে এখানে ইউরেনিয়াম এবং প্রোটেক্টেনিয়ামের মিশ্রণ হিসেবে। মিশ্রণে উর্বর ইউরেনিয়াম 238-এর পরিমাণ 70 থেকে 80%। সাধারণত জ্বালানির চারদিকে উর্বর ইউরেনিয়াম 238-এর আবরণ থাকে। এই আবরণ যে শুধু নিউট্রন শোষণ করে তাই নয়, উল্লেখ
যোগ্য পরিমাণ নিউট্রন প্রতিফলিত করে অন্তর্দেশে ফিরিয়ে দেয়। দ্রুত প্রজনন চুল্লিতে নিষ্ক্রিয় গ্যাস, গলিত ধাতু, জলীয় বাষ্প শীতলক হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে সাফল্যজনকভাবে যুগপৎ প্রজনন ও শক্তি উৎপাদনের জন্য প্রজনন চুল্লি নির্মিত হচ্ছে। নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির প্রয়োগসমূহ। কোথায় কোথায় এই নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির প্রয়োগ রয়েছে? একটি হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদনে। বর্তমানে দেখা গেছে যে সময়ের সাথে সাথে বিদ্যুৎ শক্তির চাহিদা বাড়তেছে। বিদ্যুৎ শক্তির চাহিদা যত বাড়তেছে, কিন্তু দেখা যায় যে সাধারণ যে গ্যাস এবং তেল, এদের মজুদ আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাচ্ছে। আমাদের দেশ বা প্রতিবেশী বিভিন্ন দেশগুলোতে দেখা যায় যে এইভাবে পারমাণবিক চুল্লির সাহায্যেও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন গবেষণার কাজে। রাসায়নিক গবেষণা সহ বিভিন্ন গবেষণার কাজেও পারমাণবিক চুল্লি কার্যকর ভূমিকা পালন করে। যেমন পারমাণবিক চুল্লির অভ্যন্তরে বিভাজন শিকল বিক্রিয়া চলাকালে উচ্চমাত্রার নিউট্রন ফ্লাক্স তৈরি হয়। এই নিউট্রন ফ্লাক্সকে কাজে লাগিয়ে বিভিন্ন গবেষণা করা যায়। খুবই ছোট একটি গবেষণা চুল্লির সাহায্যে এসব গবেষণা করা সম্ভব। যেমন নিউট্রন সক্রিয়তা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কোনো নমুনার মধ্যে কোনো খনিজ কি পরিমাণে রয়েছে তা নির্ণয় করা যায়। আর এই নিউট্রন পারমাণবিক চুল্লি হতে পাওয়া যায়। পারমাণবিক চুল্লি হতে প্রাপ্ত নিউট্রন রশ্মির সাহায্যে কোনো সূক্ষ্ম বস্তুর ফাটল নির্ণয় করা সম্ভব। পারমাণবিক চুল্লি হতে প্রাপ্ত তীব্র গামা রশ্মিকে বিভিন্ন শস্যের উপর প্রয়োগ করে ধ্বংসকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে শস্যের স্থায়িত্ব বৃদ্ধি করা সম্ভব। আচ্ছা, নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির আরেকটা বিশেষ প্রয়োগ হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে। তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক চুল্লি বিশেষ ভূমিকা রাখে। যেমন গবেষণা চুল্লি হতে প্রাপ্ত নিউট্রন দ্বারা নিউক্লিয় বিক্রিয়া ঘটিয়ে তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করা যায়। আমরা জানি নিউট্রন একটি চার্জ নিরপেক্ষ কণা, ফলে কোনো রূপ বাধা ছাড়াই নিউক্লিয়াসে প্রবেশ করে নিউক্লিয় বিক্রিয়া সংগঠিত করে। পারমাণবিক চুল্লি হতে প্রাপ্ত নিউট্রন দ্বারা বিভিন্ন মৌল আঘাতপ্রাপ্ত হয়ে তেজস্ক্রিয় আইসোটোপে পরিণত হয়। এরপরে নিউক্লিয় চুল্লির আরেকটা প্রয়োগ হচ্ছে পারমাণবিক জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে। পারমাণবিক জ্বালানি উৎপাদনে এটা ভূমিকা পালন করে। যেমন প্লুটোনিয়াম ধীরগতি সম্পন্ন নিউট্রনের সাহায্যে বিভাজন প্রক্রিয়া ও চেইন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পারমাণবিক জ্বালানি হিসেবে এটি ইউরেনিয়ামের শক্তি উৎপাদন ক্ষমতার সমান। তারপরে সামরিক যানবাহন, যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও রকেট নিক্ষেপণের ক্ষেত্রে নিউক্লিয়ার চুল্লির প্রয়োগ রয়েছে। বর্তমানে সামরিক যানবাহন, যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন এবং রকেট নিক্ষেপণের শক্তি পারমাণবিক চুল্লি ভূমিকা পালন করছে। পারমাণবিক যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রেও নিউক্লিয়ার চুল্লির প্রয়োগ রয়েছে। বিভিন্ন প্রকার পারমাণবিক যন্ত্র উৎপাদনে পারমাণবিক চুল্লি ভূমিকা পালন করে। এই হচ্ছে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক চুল্লির প্রয়োগ সমূহ। এরপরে আমরা আসবো হচ্ছে সরোবর বা সুইমিং পুল চুল্লি। গবেষণার উদ্দেশ্যে নিউট্রন এবং গামা রশ্মির উৎস হিসেবে কম বা মাঝারি ক্ষমতার চুল্লিকে গবেষণা চুল্লি বলা হয়। গবেষণা চুল্লির ক্ষমতা 10 কিলোওয়াট থেকে 50 মেগাওয়াট পর্যন্ত হয়ে থাকে। 1 থেকে 5 মেগাওয়াট ক্ষমতার চুল্লিকে মাঝারি চুল্লি বলে। গবেষণা চুল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নিউট্রন ফ্লাক্স। নিউট্রন ফ্লাক্স সমান প্রতি সেকেন্ডে 1 বর্গ সেন্টিমিটারে লম্বভাবে আপতিত নিউট্রন সংখ্যা, বা প্রতি ঘন সেন্টিমিটারে ফিউশনজাত নিউট্রন ইন্টু নিউট্রনের গড় গতি। সেক্ষেত্রে দাঁড়াই হচ্ছে 1 × 10⁻12 থেকে 1 × 10⁻14। 1 × 10⁻14 নিউট্রন ফ্লাক্সের বেশি ফ্লাক্স বিশিষ্ট চুল্লিকে উচ্চ ফ্লাক্স বলা হয়।
এ ধরনের গবেষণা চুল্লি সরোবর চুল্লি বা সুইমিং পুল চুল্লি নামে খ্যাত। আমরা চিত্রে একটি সুইমিং পুল চুল্লি দেখতে পাচ্ছি। সরোবর চুল্লি বা সুইমিং পুল চুল্লিতে দুই ধরনের জ্বালানি ব্যবহৃত হয়। এক, উচ্চমানের উন্নীত জ্বালানি 20 থেকে 90% উন্নীত ইউরেনিয়াম 235 অ্যালুমিনিয়ামের সাথে মিশিয়ে পাতলা পাত তৈরি করা হয়। এই পাতগুলি খাঁটি অ্যালুমিনিয়ামের সাহায্যে জোড়া লাগিয়ে জ্বালানি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বরে যেটি ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে সেটা হচ্ছে ট্রিগা, অর্থাৎ ট্রেনিং, রিসার্চ অ্যান্ড আইসোটোপ প্রোডাকশন রিয়েক্টর অফ জেনারেল অ্যাটমিক্স বা ট্রিগা। এই ট্রিগা জাতীয় সরোবর চুল্লিতে ইউরেনিয়াম, জিরকনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ইউরেনিয়াম, জিরকনিয়াম আর হাইড্রাইডের অর্থাৎ তিনটা মৌল একসাথে দণ্ডাকৃতি উপাদান জ্বালানি রূপে ব্যবহৃত হয়। জ্বালানির হাইড্রোজেনও আংশিকভাবে মন্থরকের ভূমিকা পালন করে। সরোবরের পানি শীতলক, প্রতিফলক ও আবরক হিসেবে কাজ করে। এই যে আমরা যে সরোবর দেখতেছি এখানে পানি তিনটা কাজ করতেছে। একটি কংক্রিটের খাড়া দেয়াল ঘেরা সরোবর চুল্লি একটি সেতু থেকে পানিতে ঝোলানো থাকে এবং যান্ত্রিক উপায়ে সমগ্র সেতুটি সরোবরের তীর বরাবর ঠেলে নেওয়া যায়, আবার চুল্লিকে সেতু বরাবর সরানোও যায়। এভাবে চুল্লিকে সরোবরের যে কোনো স্থানে স্থাপন করা যায় এবং নিয়ন্ত্রক যন্ত্রাদি উপর থেকে ঢোকানো যায়। চুল্লির অভ্যন্তর থেকে নিউট্রন বের করে আনার জন্য ফাঁকা নল ব্যবহার করা হয়। এসব নল দিয়ে নিউট্রনকে ইচ্ছামতো বের করে এনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে লাগানো যায়। অন্য সময় নলের মুখ পুরো ঢাকনির সাহায্যে বন্ধ রাখা হয়। আবরকের মধ্য দিয়ে প্রতিফলকের প্রান্তে অবস্থিত ফাঁককে তাপজ স্তম্ভ বলে। এখানে মন্থরকের সাহায্যে নিউট্রনের বেগ কমানো ও তাপজ নিউট্রনে বা তাপীয় নিউট্রনে পরিণত করা হয়। যে পদার্থের উপর নিউট্রন অপবর্তন ঘটানো হয় তার ধারককে র্যাবিট প্রক্রিয়ায় বাষ্প ও গ্যাসের উচ্চ চাপে চুল্লির অভ্যন্তরে নিউট্রন ফ্লাক্স এলাকায় পাঠানো হয়। বিকৃত হবার পর নমুনাকে পরীক্ষণের জন্য ওই একই দ্রুত গবেষণা এলাকায় নিয়ে যাওয়া হয়। গবেষণা চুল্লি অনেক সময় পালসিতকরণ করে তৈরি করা হয়। এসব চুল্লিতে ক্ষমতা দ্রুত সর্বোচ্চ মানে পৌঁছে, আবার তেমনি দ্রুত একটি নিম্নমানে নেমে আসে। পালসিত চুল্লির সুবিধা এই যে সময় বেছে বেছে ইচ্ছা মতো মাত্রার নিউট্রন ফ্লাক্স ব্যবহার করা যায়। তাছাড়া এক পালস মুহূর্তের মধ্যে ক্ষণজীবী তেজস্ক্রিয় আইসোটোপের উৎপাদনও এখানে অপেক্ষাকৃত অনেক বেশি থাকে। ট্রিগা জাতীয় চুল্লির মন্থরক ও জ্বালানির ঘনিষ্ঠ সন্নিবেশ জ্বালানির উৎপন্ন তাপ মন্থরককেও দ্রুত উত্তপ্ত করে তোলে। এ ধরনের চুল্লির পরিকল্পনা এমনভাবে করা হয় যাতে উত্তপ্ত হবার সাথে সাথে পুনঃপ্রজনন গুণকের মান দ্রুত কমে যায় এবং তার ফলে স্বয়ংক্রিয়ভাবে পালস থেমে যায়। ঢাকার সাভারে যে স্থাপিত চুল্লিটি এই ট্রিগা জাতীয়। এর সাহায্যে নানা ধরনের নিউক্লিয় গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণা চুল্লির সাধারণ যদি বৈশিষ্ট্যসমূহ দেখি তাহলে গবেষণা চুল্লির সাধারণ বৈশিষ্ট্যসমূহ হচ্ছে গবেষণা চুল্লিতে নিয়ন্ত্রিত শিকল বিক্রিয়া ব্যবহার করা হয়। গবেষণা চুল্লি স্থাপনের ক্ষেত্রে তুলনামূলকভাবে যদি আমরা দেখি তাহলে দেখব তুলনামূলকভাবে খরচ কম। গবেষণা চুল্লিতে প্রায় ক্ষেত্রেই চুল্লির কেন্দ্রের পাশে 4 থেকে 5 ফুট পুরো গ্রাফাইটের স্তর রাখা হয়। গবেষণা চুল্লিকে খুব সহজেই শীতল করা যায়। গবেষণা চুল্লিতে নিউক্লিয় বিক্রিয়াস্থলে গবেষণার জন্য তার কেন্দ্রে বিভিন্ন বস্তুতে নিউট্রন বা গামা রশ্মির সাহায্যে আঘাত করার ব্যবস্থা থাকে। গবেষণা চুল্লি দেখা যায় যে
যেটা বলা হয়েছে গবেষণা চুল্লি তুলনামূলকভাবে কম শক্তি সম্পন্ন। যেমন একটি গবেষণা চুল্লি সাধারণত 3 থেকে 4 মেগাওয়াট শক্তি সম্পন্ন হয়ে থাকে। গবেষণা চুল্লি বিস্ফোরণের তেমন কোনো সম্ভাবনা থাকে না। এ চুল্লি পরিচালনা করা বেশ সহজ। এ চুল্লিতে প্রয়োজন মতো তাপীয় স্তম্ভ ব্যবহার করা হয়। এ চুল্লির কেন্দ্র হতে দেখা যায় যে নিউট্রন বের করে আনার জন্য একটি ফাঁকা টিউব ব্যবহার করা হয়, যা বিম টিউব নামে পরিচিত। এভাবে অপসারিত নিউট্রনকে সংগ্রহ করে বিভিন্ন কাজে লাগানো যায়। এমন অনেক গবেষণা চুল্লি রয়েছে, দেখা গেছে যে যেগুলোতে এমন ব্যবস্থা রাখা হয় যেন চুল্লির বিশেষ বিশেষ অংশ অন্য অংশের চেয়ে বেশি পরিমাণে নিউট্রন ফ্লাক্স পাওয়া যায়। এই ব্যবস্থাকে দেখা যায় ফ্লাক্স ফাঁদ বা ফ্লাক্স স্ট্রিপ বলে। গবেষণা চুল্লির যদি আমরা প্রয়োগগুলা দেখি, যে গবেষণা চুল্লির প্রয়োগগুলা কোথায় কোথায় ব্যবহার হয়, তাহলে দেখবো যে গবেষণা চুল্লি প্রধানত গবেষণার কাজে ব্যবহার করা হয়। গবেষণা চুল্লি নিউট্রনের উৎস হিসেবে ভূমিকা পালন করে। গবেষণা চুল্লি হতে সৃষ্ট নিউট্রনের সাথে বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন আইসোটোপ তৈরি করা যায়। তারপরে গবেষণা চুল্লির কেন্দ্র হতে নিউট্রন বের করে আনার জন্য একটি ফাঁকা টিউব ব্যবহার করা হয়, যা বিম টিউব নামেও পরিচিত। বিম টিউব হতে বের করে আনা নিউট্রন সমূহকে বিভিন্ন কাজে লাগানো যায়। গবেষণা চুল্লি গামা রশ্মির উৎস হিসেবেও ভূমিকা পালন করে। গবেষণা চুল্লিতে নির্গত গামা রশ্মি বিভিন্ন কাজে প্রয়োগ করা হয়। এই যে সাভারের ঢাকার অদূরে প্রায় 40 কিলোমিটার ঢাকা থেকে দূরে সাভারের গণকবাড়ি নামক যে স্থানে যে একটা 10 হেক্টর জমির উপর যে চুল্লিটা স্থাপিত হয়েছে, এটা একটা গবেষণা চুল্লি। 1975 সালে এক স্বাক্ষরিত চুক্তি এবং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং 1976 সালে এই পয়লা অক্টোবরে এটা চালু হয়। এবং চুল্লিটার ধরনটা হচ্ছে, এটা একটা ট্রিগা মার্ক প্রকৃতির চুল্লি। ট্রিগা মানে হচ্ছে যে ট্রেনিং, রিসার্চ, আইসোটোপস, জেনারেল, অ্যাটমিক, এবং এই টাইপের একটা চুল্লি। এই চুল্লিতে যদি দেখা হয় যে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়েছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হলো ইউরেনিয়ামের 17.7% অর্থাৎ ব্যবহৃত হয় হলো ইউরেনিয়াম 235। তারপরে এই ইউরেনিয়াম ধাতুকে তো বিশুদ্ধ অবস্থায় দেখা যায় যে ব্যবহার করা হয় না। এক্ষেত্রে ইউরেনিয়ামের সাথে জার্কোনিয়াম হাইড্রাইড, তারপরে হলো ইরবিয়ামের সমসত্ব সংকর জ্বালানি রূপে ব্যবহার করে ওই চুল্লিটাকে কাজে লাগানো হচ্ছে। তো আমরা এরপরে দেখবো হচ্ছে যে শক্তি চুল্লি ও গবেষণা চুল্লির মধ্যে পার্থক্য। গবেষণা চুল্লি প্রধানত গবেষণার কাজে ব্যবহৃত হয়। এছাড়া গবেষণা চুল্লি নিউট্রন, গামা রশ্মি সরবরাহের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। শক্তি চুল্লি শুধুমাত্র শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি উৎপাদনে এটা কার্যকর ভূমিকা পালন করে। গবেষণা চুল্লি স্থাপনের জন্য তুলনামূলকভাবে যদি আমরা খরচ দেখি, গবেষণা চুল্লি স্থাপনের তুলনামূলকভাবে কম খরচ হয়। অন্যদিকে শক্তি চুল্লি হচ্ছে এটা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা একটা শক্তি চুল্লি বলা চলে। আচ্ছা, তারপরে হচ্ছে গবেষণা চুল্লি। একটি গবেষণা চুল্লি পরিচালনা যদি আমরা দেখি, একটি গবেষণা চুল্লি পরিচালনা করা অনেক সহজ, আর শক্তি চুল্লি পরিচালনা করা বেশ জটিল। গবেষণা চুল্লিতে নিউক্লিয় বিক্রিয়াস্থলে গবেষণার সাহায্যে তার কেন্দ্রে বিভিন্ন বস্তুতে নিউট্রন বা গামা রশ্মির সাহায্যে আঘাত করার ব্যবস্থা থাকতে হবে। আর শক্তি চুল্লিতে এই ধরনের কোনো ব্যবস্থা থাকে না। গবেষণা চুল্লিতে প্রায় ক্ষেত্রেই চুল্লির কেন্দ্রের 4 থেকে 5 ফুট পুরো গ্রাফাইটের একটা স্তর রাখা হয়, যার সাহায্যে তাপীয় নিউট্রন সরবরাহ করা যায়। আর শক্তি চুল্লিতে এই ধরনের কোনো ব্যবস্থা থাকে না। গবেষণা চুল্লি বিস্ফোরণের তেমন কোনো সম্ভাবনা থাকে না। আর শক্তি চুল্লির সমস্যা হচ্ছে এটি বিস্ফোরণের যথেষ্ট সম্ভাবনা থাকে। একটি গবেষণা চুল্লি সাধারণত 3 থেকে 4 মেগাওয়াট শক্তি সম্পন্ন হয়ে থাকে, আর একটি শক্তি চুল্লি সাধারণত 1000 মেগাওয়াট শক্তি সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2400 মেগাওয়াট বা 2.4 গিগাওয়াট শক্তি সম্পন্ন একটা চুল্লি। এত বিশাল ক্ষমতা সম্পন্ন একটা চুল্লি হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের
এই লেকচার 10-এর আলোচ্য বিষয়সমূহ। তাহলে আমরা যদি আরেকবার দেখে আসি যে আমরা আজকে লেকচার 10-এ কোন কোন বিষয়গুলো আমরা দেখলাম, তাহলে দেখবো হচ্ছে যে প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লি, তারপরে পড়েছিলাম হচ্ছে যে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির বৈশিষ্ট্য সমূহ, নিউট্রন ফ্লাক্স, তারপরে হচ্ছে ছিল হচ্ছে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির মূলনীতি, এরপরে ছিল হচ্ছে নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির যেটা বলছিলাম হচ্ছে যে কার্যপ্রণালী, নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির শ্রেণী বিভাগ, তারপরে প্রজনন চুল্লি বা ব্রিডার চুল্লি, তারপরে ব্রিডার রিয়েক্টর, নিউক্লিয়ার চুল্লি বা পারমাণবিক চুল্লির প্রয়োগ, নিউক্লিয়ার চুল্লি, তারপরে হচ্ছে হলো শক্তি চুল্লি, তারপরে হলো যে গবেষণা চুল্লির সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, গবেষণা চুল্লির সাধারণ বৈশিষ্ট্য, গবেষণা চুল্লির প্রয়োগ, তারপরে শক্তি চুল্লি ও গবেষণা চুল্লির ভিতরে পার্থক্য। এবং এর সাথে সাথে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই যে সাভারস্থ যে পারমাণবিক চুল্লি যেটা রয়েছে, হ্যাঁ, এই চুল্লি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। করোনাকালীন এই সময়টাতে, এই দুর্যোগের মুহূর্তগুলোতে তোমরা বাসায় থাকো। তোমাদের আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।